বলবো এটাই, পিয়ারুল ইসলাম ভাই প্রচুর ভোটে জিতবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা প্রথম বছর 2021 সালে যে ফাইট, যে লড়াই, যে সংগ্রাম করেছিলাম, এবছরে সেই লড়াই, সেই সংগ্রামের ঝাঁজ আরও অনেক শক্তিশালী হবে। আশা করছি আমরা জিতব। সে বছরে আমরা একদম নূতন ছিলাম, নূতন অবস্থায় যে লড়াই সংগ্রামটা করেছিলাম, আজকের যে কয়েকটা বছর আমরা পুরনো হয়েছি, আমাদের উপর দিয়ে বিধানসভা ভোট গিয়েছে, আমাদের উপর দিয়ে পঞ্চায়েত ভোট গিয়েছে, আমাদের উপর দিয়ে লোকসভা ভোট গিয়েছে। অতএব আপনি বলতে পারেন রাজনীতির একটা কোর্স আমরা কমপ্লিট করেছি। কিভাবে জিততে হয় সে কলা কৌশল কম বেশি আমরা শিখেছি। আমরা জিতবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। দেখুন, মানুষের অভিযোগ প্রচুর। প্রথমত কর্মসংস্থানের অভিযোগ, দ্বিতীয়ত গরিব অসহায় মানুষ, তাদের সন্তানদের লেখাপড়ার শিক্ষার একটা বিরাট বড় অভিযোগ। তার সাথে সাথে আরও যে সমস্ত অভিযোগগুলো আছে, যেমন হাড়োয়ার মতো জায়গায় পীর গোরাচাঁদ রহমতুল্লাহ আলাইহের হুজুরের মাজার, সারা রাজ্যের বিভিন্ন মাজার, বিভিন্ন মন্দির, বিভিন্ন জায়গায় উন্নয়ন হচ্ছে, কিন্তু হাড়োয়ায় হাজার হাজার মানুষ জিয়ারাতে আসেন, লক্ষ লক্ষ মানুষ সেই অনুষ্ঠানে পার বছরে সেখানে আসেন, কিন্তু সেই জায়গার কোনো উন্নয়ন আমরা দেখতে পাইনি। হাড়োয়াতে একটা নেই সুন্দর বাস স্ট্যান্ড, যেখানে রাত্রেবেলা মানুষ এসে থাকতে পারবে, সেরকম একটা পরিকাঠামো নেই। হাড়োয়াতে নেই একটা সুন্দর বাথরুমের ব্যবস্থা। হাড়োয়া বাস স্ট্যান্ড লাগোয়া কোনো মানুষ যদি ফেঁসে যায় রাতের অন্ধকারে, সেখানে থাকার পরিস্থিতি নেই, বাথরুম নেই, জলের ব্যবস্থা নেই। শুধু হাড়োয়া নয়, আজকের প্রত্যেকটা অঞ্চলের রাস্তাঘাট থেকে শুরু করে আপনি হাড়োয়ার বিস্তীর্ণ এলাকাগুলো ঘুরেন, আপনার খাসবালান্দা চলে যান, গোপালপুর 1, গোপালপুর 2-তে চলে যান, দাঁতপুরে চলে যান, কীর্তিপুর 1, কীর্তিপুর 2-তে চলে যান, আপনি শাসনে চলে যান, ফলতি বেলিয়াঘাটাতে চলে যান, দেগঙ্গার মধ্যে যে 4টি অঞ্চল আছে, আমরা গত রাত্রে সাংগঠনিক কাজে গিয়েছিলাম, তো রাস্তাগুলোর উপরে এমনভাবে জল জমে আছে, মনে হচ্ছে আমরা যেন কোনো ভেড়ির উপর দিয়ে যাচ্ছি। তো সেই জায়গাগুলোতে না গেলে বুঝতে পারবেন না। আজকের দেগঙ্গা 1 বলুন, দেগঙ্গা 2 বলুন, এবং চাপাতলা সহ হাদিপুর ঝিকরা, প্রত্যেকটা অঞ্চলেই যে কাজের অভাব, বিগত দিনে যিনি বিধায়ক ছিলেন তাঁরা তো কাজ করার মন মানসিকতা নিয়ে বিধায়ক হননি, অতএব কাজের কথা তাদের বলাটাও বৃথা হবে। কারণ তাদের চিন্তাধারা ছিল এটাই যে তাদের পকেটটা কিভাবে ভরবে, তাদের ছেলে, তাদের মেয়ে, তাদের আত্মীয় স্বজন, তাদের বাড়ি গাড়িটা কিভাবে হবে, এটাই হচ্ছে তাদের চিন্তাধারা। অতএব তারা তাদের মতোভাবে তারা করেছে, তাদের ব্যবসা, তাদের বাণিজ্য, তাদের কাজ কারবার, তাদের কোম্পানির প্রাইভেট লিমিটেডের যেটা চিন্তাধারা, সেই চিন্তাধারায় তারা কাজ করেছে। আমরা তো সেটাই বলছি, ভূমিপুত্রই তো প্রার্থী করেছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভূমিপুত্রই প্রার্থী করেছে। অন্য রাজনৈতিক দলের কথা আমরা বলতে চাই না, কেন বিশেষ করে বলি, চুরি, লকডাউনের মতো সময়ে যারা চাল চুরি করতে পারে, যারা শিক্ষা নিয়ে দুর্নীতি করতে পারে, যারা স্বাস্থ্য নিয়ে দুর্নীতি করতে পারে, তো তাদের বিষয়ে কথাটা না বলাই ভালো। বর্তমান সময়ে একটা মা, একটা বোন সুরক্ষিত নয়, মর্গে লাশ পড়ে থাকলে সেও সুরক্ষিত নয়, তাকেও যৌন লালসায় তাকে নিয়ে আসা হচ্ছে, যৌন ক্ষুধা মেটানো হচ্ছে। অতএব এদের সম্পর্কে যতটা কম বলা যায় ততটাই ভালো। এদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, সেখান থেকে কি আপনারা বাড়তি সুবিধা পাবেন? দেখুন, প্রাইভেট লিমিটেড কোম্পানির কথাটা আমি প্রথমেই বললাম, এটা তো কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির দল চলছে। অতএব এরা এদের মতো করে চালাবে। আর এদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব ফন্দ যে কথা বলছেন, এরা বোমগুলি পিস্তলের লড়াই, ভাগ বটরার লড়াই, ভেড়ির টাকা কে কত কামাতে পারবে, হাড়োয়ার উন্নয়নের টাকা কে কত ঝাড়তে পারবে, 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে আনফান দুর্নীতি থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে সব আমরা দেখেছি। অতএব এদের কাজটাই হচ্ছে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এরা রাজনীতিটা করছে, সেজন্যই এদের মধ্যে দলাদলি। আগামী দিন
এদের যে রাজনৈতিক দলটা এটা খুঁজে পাওয়া যাবে না পশ্চিমবাংলায়। এটা আমরা দেখেছি, ইতিহাস বলছে যে এই ধরনের রাজনৈতিক দলগুলো যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য দেশবিরোধী, সংবিধান বিরোধী, আপনার গণতন্ত্র বিরোধী, এরা ফ্যাসিস্ট শক্তিকে কায়েম করতে চায়, রাজতন্ত্র কায়েম করতে চায়। এবং দেখলেন না গত কয়েকদিন আগে মমতা ব্যানার্জি নিজেই যারা ডক্টরদের নিয়ে আন্দোলন করছে তাদেরকে কুত্তা বলে সম্বোধন করলেন। অতএব পুরো ফ্যাসিস্ট চিন্তাধারায় ফ্যাসিস্ট কে বলে 1,04,000 আমার হিন্দু ভাইরা কৃষক, তারা ফসলের দাম না পেয়ে হয় বিষ খেয়ে নয় গলায় দড়ি দিয়ে মরেছে। কোন হিন্দু রাষ্ট্র করতে চাইছেন আপনি? কোন হিন্দু রাষ্ট্র করতে চাইছেন আপনি? ভারতবর্ষে আজকে অবস্থা কি, আর্থসামাজিক অবস্থা কি? অনেকের হাতে মুঠো ফোন আছে, গুগলে যান, কি বলছে ওয়ার্ল্ড ইন ইকুয়ালিটি ল্যাবরেটরি রিপোর্ট বলছে, জান আমি আবারও বলছি, ওয়ার্ল্ড ইন ইকুয়ালিটি ল্যাবের রিপোর্ট বলছে, পরিসংখ্যান বলছে, ব্রিটিশ আমলের থেকেও ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হয়ে গেছে। ভারতবর্ষের 71% মানুষ, ভারতবর্ষের 71% মানুষ সুষম আহার পায় না। খিদে লাগলে দুটো ভাত খায় বা আপনার ডাল টাল দিয়ে লঙ্কা দিয়ে রুটি খায়, সবজি খায়, কিন্তু একটা মানুষকে তার ক্যালোরি পেতে গেলে যা লাগে, আমার 71% ভারতবর্ষের মানুষ সুষম আহার পায় না। মানে 97 থেকে 98 কোটি মানুষ যারা বিজেপিকে ভোট দেবেন, আমি প্রশ্ন করতে চাই, তারা কি সব মুসলমান? তারা মুসলমান? ভারতবর্ষের বিশ্ব ক্ষুধার্ত সূচকে আমার ভারতবর্ষ গোটা পৃথিবীতে সার্ভে হচ্ছে 120টা দেশে, তার মধ্যে আমার ভারতবর্ষের কোন নম্বরে আছে? 111 নম্বরে। ভারতবর্ষ বিশ্ব ক্ষুধার্ত সূচকের যে সমীক্ষা হচ্ছে তাতে আছে 111 নম্বরে। বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল তার উপরে রয়েছে। এই হলো আমার ভারতবর্ষের অবস্থা। সবকা সাথ সবকা বিকাশ, मैं চৌকিদার হুঁ, সমস্ত ঝেড়ে খাচ্ছে। কোভিডের সময় আমরা যখন বারে বারে বলছি, গোটা ভারতবর্ষকে লকডাউনে ফেলে দিল, ঘরে ঢুকিয়ে দিল নরেন্দ্র মোদীরা। আমরা যখন রাস্তায় দাঁড়িয়ে বামপন্থীরা বলছি যে মাথা পিছু 10 কেজি করে চাল দাও, আমরা বলছি যে নগদে 7,000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকিয়ে দাও, মানুষ মরে যাচ্ছে, তুমি বারে বারে লকডাউন করছে। উনি মোমবাতি জ্বালাতে বলছে, উনি থালা বাজাতে বলছে। নরেন্দ্র মোদী উনি প্রধানমন্ত্রীর একটা ফান্ড করলেন, পিএম কেয়ার, অভিনেতা থেকে আরম্ভ করে ব্যবসায়ী থেকে শুরু করে 24,000 কোটি টাকা ওই প্রধানমন্ত্রীর ফান্ডে দিল কোভিড সিচুয়েশনে। বলল এর কোনো অডিট হবে না, বিজেপি বন্ধ।